আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সাইফ্লোর একাডেমির পক্ষ থেকে। আমি তোমাদের সাথে যুক্ত আছি সালাউদ্দিন আকন্ত। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি তোমাদের পড়াবো এইচএসসি কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি। আমি এই চ্যাপ্টার দিয়ে এইচএসসি কেমিস্ট্রির যাত্রা শুরু করছি। আচ্ছা, এই চ্যাপ্টারটি কেন আমি সিলেক্ট করলাম? এই চ্যাপ্টারটি হচ্ছে কেমিস্ট্রির একটা ভিত্তি। এই চ্যাপ্টারটির মধ্যে বিদ্যমান আছে একটা মৌলের প্রপার্টিস, একটা মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, তার আকার, আকৃতি, তার ধর্মগুলো ইত্যাদি বিষয় নিয়ে আলোচিত আছে। সো এই বিষয়গুলো না জেনে অন্যান্য অধ্যায়ে গেলে আমরা অনেক কিছু বুঝতে পারবো না। সো এই জন্য আমি এই অধ্যায়টা দিয়ে আমি আমার কেমিস্ট্রি লেকচারগুলো শুরু করতেছি। সো এই অধ্যায়টির পড়ার পূর্বে আমাদের অবশ্যই একটা পর্যায় সারণী সম্পর্কে ধারণা নিতে হবে, দেন আমরা গভীরে যাব। আর পর্যায় সারণী জানতে গেলে আমাদের পর্যায় সারণীর একটু পটভূমিটা জানতে হবে। অ্যাকচুয়ালি আমরা বর্তমানে যে 18টা গ্রুপ এবং 7টা পর্যায়ের যে সারণী দেখতে পাই, এটা কিভাবে আসলো, এটার নজিরটা কি? ওকে, তো আমরা একটু শর্টকাট ভাবে দেখি যে এটা অ্যাকচুয়ালি পটভূমিটা কি। ওকে, আবিষ্কারের পেছনে যার অবদান অনস্বীকার্য, যে এটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছিলেন তিনি হচ্ছে আমাদের বিজ্ঞানী লাভোইসিয়ে। ওকে, বিজ্ঞানী লাভোইসিয়ে কি করলো? সালটা 1789, 1789। তো এই সালে বিজ্ঞানী লাভোইসিয়ে ওনার সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা 33টি ছিল। এই 33টি মৌলকে উনি দুই ক্যাটাগরিতে ভাগ করলেন, একটা ধাতু এবং আরেকটি অধাতুর ক্যাটাগরি। সো 33টি মৌলকে উনি সর্বপ্রথম বিভক্ত করে দিলেন ধাতু এবং অধাতুতে। ওকে, এরপরে যার কথা আমরা বলবো তিনি হচ্ছেন বিজ্ঞানী ডোবেরাইন। বিজ্ঞানী ডোবেরাইন কি করলেন? যে আবিষ্কৃত মৌল সমূহের বৈশিষ্ট্য পর্যালোচনা করে উনি একটা সূত্র প্রদান করেন, যেটা আমরা ত্রয়ী সূত্র বলে জানি। ত্রয়ী সূত্র কি বলে? ত্রয়ী সূত্র বলে যে পর্যায় সারণীতে আবিষ্কৃত যে সমস্ত মৌল ছিল তাদেরকে ভরের ক্রম অনুসারে সাজালে যে কোনো তিনটি মৌলের দ্বিতীয় মৌলের ভর প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড়ের কাছাকাছি বা তার সমান। একটা আমরা এক্সাম্পল নিই, হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম। এই তিনটি মৌলকে আমরা ভরের ক্রম অনুযায়ী সাজিয়েছি। তাহলে প্রথম মৌল হাইড্রোজেন, তৃতীয় মৌল লিথিয়াম, দ্বিতীয় মৌল হিলিয়াম। তো ওনার ভাষ্য মতে আমাদের হাইড্রোজেন এবং লিথিয়ামের ভরের গড় করলে অবশ্যই হিলিয়ামের ভর পাওয়া যাবে। দেখি পাওয়া যায় কিনা। হাইড্রোজেনের ভর কত? 1। লিথিয়ামের ভর কত? 7। তাদেরকে যদি আমরা গড় করি ভাই, তাহলে আমাদের কি বেরোয়? 8/2 4। সো এই সংখ্যাটা কিন্তু আমাদের হিলিয়ামের ভর, তাই না? আসলে উনি সত্য কথা বলেছে। তো এইরকম তুমি ভর একেবারে একুরেট পাবা অথবা কাছাকাছি পাবা। ওকে, সো উনি এই কথাটা বলে গেছেন। তো ওনার এই বক্তব্যটি প্রদান করা হয় 1829 সালের দিকে। এরপরে আসি আমরা যে বিজ্ঞানীর কথা, সেটা হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। তো দেখো বিজ্ঞানী নিউল্যান্ড কি করলেন। বিজ্ঞানী নিউল্যান্ড সালটা 1864-তে, 1864। তো এই সালে উনি কি করলেন? যে ওনার সময় আবিষ্কৃত যে সমস্ত মৌল ছিল উনি প্রপার্টিজ গুলো আবার পর্যালোচনা করলেন, করে দেখলেন যে যে সমস্ত মৌল পারমাণবিক ক্রম ভরের ক্রম অনুযায়ী যদি সাজানো হয়, তবে যে কোনো মৌলের অষ্টম মৌল, যে কোনো মৌলের তার অষ্টম মৌলর ধর্মের সাথে মিলে যায়। তো এই মৌলটা, এই সূত্রটা নিউল্যান্ডের অষ্টক তথ্য বলে বা অষ্টক সূত্র বলে পরিচিত। বা অষ্টক তত্ত্ব নামে পরিচিত। ওকে, এরপরে আসলো পর্যায় সারণীর এক আমূল পরিবর্তন। সেটা পরিবর্তন করলো কি আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ, এবং সালটা 1869। সো মেন্ডেলিভ একজন রাশিয়ান বিজ্ঞানী। তো উনি 1869 সালে
পর্যায় সারণীর যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল তার মধ্যে 67টা মৌল আবিষ্কৃত হয়েছে এবং উনি 63টি মৌলকে নিয়ে কাজ করেছিলেন। তো উনি যেটা সূত্র প্রদান করেন সেটা হচ্ছে যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো সেগুলো পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী পরিবর্তিত হয় বা আবর্তিত হয়। সো ওনার সূত্র এটা ছিল। ওকে, সো এবং 63টি মৌলকে নিয়ে তিনি কাজ করেছিলেন এবং তাদেরকে কি করলেন যে সর্বপ্রথম এইরকম সারণীতে লিপিবদ্ধ করেছিলেন। তার সারণীতে এরকম আমাদের ভার্টিক্যাল বা উলম্ব বা স্তম্ভ আকৃতির যে গ্রুপগুলো সেগুলো ছিল আমাদের 12টি গ্রুপ এবং ওনার পর্যায় পিরিয়ড ছিল আমাদের 8টি। আমরা বর্তমানে যেটা 60টি দেখছি তখন ছিল 8টি এবং গ্রুপ যেটা আমরা 18টা দেখতেছি তখন ছিল 12টি। ওকে, সো এটা ছিল তার সময়কার ঘটনা। এরপরে একটি সমস্যা দেখা গেল, সেটা সমাধান করেছিলেন বিজ্ঞানী মোসলে, হেনরি মোসলে। সো হেনরি মোসলের কথা না বলে নয়, হেনরি মোসলে, এবং সালটা 1913 তো উনি দেখলেন যে মেন্ডেলিভ যে সূত্র প্রদান করেছে যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী আপতিত হয়। তো উনি একটা সমস্যা পরিলক্ষণ করলেন, সেটা হচ্ছে যে পটাশিয়ামের ভর আর্গনের ভর 40, পটাশিয়ামের ভর 39 এবং আর্গন হচ্ছে 18 নম্বর মৌল, পটাশিয়াম হচ্ছে আমাদের 19 নম্বর মৌল। তো মেন্ডেলিফের ভাষ্য মতে যেহেতু পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী আপতিত হয়, তার মানে পটাশিয়ামের 39 ভর আগে থাকার কথা ছিল, আর্গনের 40 ভরটা পরে থাকার কথা ছিল, তাই না? তো আমরা কি এটা লিখি না, আমরা কিন্তু আর্গনকে আগে লিখি তারপরে পটাশিয়ামকে লিখি। তো এইটার যে ভুল হয়েছিল সেটা সংশোধন করলেন আমাদের বিজ্ঞানী মোসলে 1913-তে। তো উনি বললেন অ্যাকচুয়ালি মৌল সময়ে পারমাণবিক ধর্মগুলো অ্যাকচুয়ালি পারমাণবিক ভর আকারে আবর্তিত হয় না, এটা আবর্তিত হবে পারমাণবিক সংখ্যা আকারে। তো এটা একটা বিশাল একটা সংশোধন। ওকে, তো এই অনুযায়ী কিন্তু আমরা পারমাণবিক যখন সংখ্যা নিই তখন কিন্তু 18কে আগে রাখি এবং হচ্ছে 19কে পরে রাখি। তো উনি কিন্তু এটা সংশোধন করে দিয়ে গেলেন। তো বর্তমানে সালটা মেবি 11, 10 and 2016। ওকে, তো এই ডেট অনুযায়ী ইউপ্যাক, ওকে, ইউপ্যাক একটা কি যে আন্তর্জাতিক একটা গবেষণা রসায়ন গবেষণা সংস্থা, হ্যাঁ, এবং এটা ফুল নেমটা অবশ্যই মনে রাখতে হবে। আইতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন, পিতে পিওর এবং মাঝখানে একটা অ্যান্ডস, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। মনে রাখবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, তো এটা অ্যাকচুয়ালি তোমরা এসএসসি তে পড়েছো এবং পড়ে থাকলে এই পটভূমিটা অ্যাকচুয়ালি পড়েছো তোমরা, আশা করি। সো এই ডেট অনুযায়ী ইউপ্যাক কি করলেন যে আবিষ্কৃত নতুন মৌল 113 নাম্বার, 115 নাম্বার, 117 নাম্বার এবং 118 নাম্বার, এই যে 5টা মৌল, 1 2 3 4 সরি 4টা, তো এই 4টে মৌল আবিষ্কার সহ মোট 118টা মৌল আবিষ্কৃত হয়েছিল এবং সেগুলোকে নিয়ে তিনি কি এনারা কি করলেন যে 18টি উলম্ব গ্রুপ এবং 60টি আনুভূমিক পর্যায়ে বিভক্ত করে মৌলগুলোকে একটা রূপ দিলেন। ওকে, সো এটা আমার শর্ট এক্সপ্লেনেশন ছিল পর্যায় সারণীর আবিষ্কারের পেছনে যে পটভূমিটা। এখন আমরা জানবো পর্যায় সারণীকে নিয়ে। এই পর্যায় সারণী কয়টা গ্রুপ, কয়টা সারণী, কোন গ্রুপে কয়টা মৌল বিদ্যমান এবং কোন গ্রুপের বিশেষ কিছু নাম থাকে, প্রপার্টিস, মৌলগুলো প্রপার্টিস অনুযায়ী সেগুলো শিখবো এবং এখান থেকে যেগুলো পারমাণবিক ভর মুখস্থ করা প্রয়োজন সেগুলো তো করতেই হবে। সেই সঙ্গে যেহেতু তোমরা বড় হয়েছো, ইন্টারমিডিয়েটে পড়তেছো এবং সামনে এডমিশন দিবা, ওকে, সো তোমাদের আরো কিছু জিনিস এক্সট্রা করে জানতে হবে। ওকে, সেই জিনিসগুলো আমি এখানে সাবমিট করেছি, শুধু পারমাণবিক সংখ্যা, বাট এগুলো কিন্তু পারমাণবিক বল লিখিনি। যেগুলো পারমাণবিক বল লিখছি সেগুলো পারমাণবিক ভরে মুখস্থ করতে হবে এবং যেগুলো শুধু পারমাণবিক সংখ্যাটা লিখছি ওইটা মুখস্থ করলেই হবে না। ওকে, সো এখানে দেখো একটু এক্সপ্লেনেশন করে দিই তোমাদের। আমাদের আনুভূমিক সারি আছে 60টি, তাই না? 60টি। এর মধ্যে 1 নম্বর যে আমাদের আনুভূমিক সারিটি, সে 1 নম্বর সারণীতে 2টা মৌল অবস্থান পায়, একটা হাইড্রোজেন, একটা হিলিয়াম। 2 এবং 3-এ 2 নম্বর লিথিয়াম থেকে নিয়ন, 3 নম্বরে সোডিয়াম থেকে আর্গন। এই যে 8টি করে 16টি মৌল, এগুলো 2 এবং 3-এ অবস্থান পায়। এরপরে 4 এবং 5-এ আমাদের এখানে দেখো 18টা মৌল আছে, ঠিক আছে? অর্থাৎ 4 এবং 5-এ আমাদের 18টা করে মৌল থাকে। এখন আসি 6 এবং 7-এ, এখানে তো খেলা দেখো 6 নাম্বার গ্রুপে, এখানে দেখো 6 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে ল্যান্থানাম থেকে শুরু করে অর্থাৎ 57 থেকে 71 পর্যন্ত এখানে কিন্তু মোট 15টা মৌল বিদ্যমান। তার মানে এখানে একটা ঘরের মধ্যে 15টা মৌল কিন্তু আছে। একইভাবে দেখো অ্যাক্টিনিয়াম যেটা 89 থেকে 103, এখানে কিন্তু 15টা মৌল বিদ্যমান।
তো দেখো এই 15টা মৌলকে 30টা মৌলকে যদি দুইটা ঘরে জায়গা দেওয়া যায়, তো এই পর্যায় সারণীতে তুমি এরকম পাইতা, এই জিনিসটা আরো কিন্তু সেরে আসতো, মানে 15টা এদিকে মৌলগুলো কিন্তু এদিকে আরো সারতো, তাই না? তো তখন দেখা যেত যে পর্যায় সারণীর একটা সৌন্দর্য নষ্ট হয়ে যেত। আর এই যে সৌন্দর্যটা, এটাকে ধরে রাখার জন্য আমরা কি করছি, নিচে পর্যায় সারণীর ঠিক নিচে আমরা দুইটা পর্যায়ে তাদেরকে স্থান দিয়েছি, তাই না? যেটাকে ল্যান্থা নামের প্রথম অক্ষর, প্রথম মৌল 57 নম্বর প্রথম মৌল ল্যান্থানাম, ওর নাম অনুযায়ী আমরা কি বলতেছি, ল্যান্থানাইট সারি বা ল্যান্থানাইট সিরিজ। আর এখানে 7 নম্বর পর্যায়ে অ্যাক্টিনিয়াম যে মৌলটা আছে, এইটার নাম অনুযায়ী আমরা বলতেছি অ্যাক্টানাইট সিরিজ, তাই না? সো এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, এটা আমাদের ল্যান্থানাইট সিরিজ, এবং এইটা আমাদের হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। ওকে, সো এইটা আমরা 6 নাম্বার থেকে পাই, আর নিচেরটা আমরা 7 নাম্বার থেকে পাই। একটা আছে অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ, আর একটা আমাদের অ্যাক্টিনাইট সিরিজ। ওকে, এবার আসি আমাদের গ্রুপ ওয়াইজ। 1 নাম্বার গ্রুপ, এটা আমাদের 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপে মৌল আছে আমাদের 60টি। 2 নাম্বার গ্রুপ মৌল আছে আমাদের 6টি। 3 নাম্বার গ্রুপ, আচ্ছা 6 এবং 7-এ কিন্তু আমাদের কয়টা করে মৌল, 32টি করে মৌল আছে। দেখো দুইটা, আর এদিকে তোমার হচ্ছে একটা বাদ গেলে অ্যাকচুয়ালি 15টা, 15 আর 2 17, 17, আর এখানে থাকে 15টা। ওকে, 17 আর 15 কত, 32 না? তার মানে 16 নম্বরে 32টি মৌল। একইভাবে সরি 6 নম্বরে 32টি মৌল, 7 নম্বরে আমাদের 32টি করে মৌল বিদ্যমান। ওকে, এবার দেখো 3 নাম্বার, এটা গ্রুপ না? 3 নাম্বার গ্রুপ, একটা দুইটা, দেন এখানে আমাদের কিন্তু হচ্ছে 15টা 15টা 30টা, তার মানে 30 আর 2 32, তার মানে 3 নাম্বার গ্রুপে কিন্তু আমাদের 32টি মৌল বিদ্যমান। তারপর 4 থেকে আমাদের 12 পর্যন্ত, এখানে দেখো 4টে করে মৌল বিদ্যমান। এরপর 13 থেকে 17, এখানে দেখো আমাদের 6টা করে মৌল বিদ্যমান। এরপর 18 নম্বর গ্রুপ যদি বলি, এখানে আছে আমাদের 7টা মৌল, তাই না? এখন আসি, এদের গ্রুপ ওয়াইজ কিন্তু আমাদের নামকরণ করা যায়, অর্থাৎ প্রপার্টিস, প্রতিটা মৌল আমরা প্রপার্টিস কে উল্লেখ করে তাদেরকে নামকরণ করব। দেখো 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আমরা দেখি না, এগুলো কি হয় জানো? এগুলো যখন পানির সাথে রিয়াকশন করি, যেমন আমি যে কোনো একটা মৌল নিলাম, সোডিয়াম নিলাম, এগুলোকে যখন আমরা পানির সাথে রিয়াকশন করাবো, তাহলে কি হতে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা পিওর ক্ষার, একটা তীব্র ক্ষার, তাই না? তো এই কারণে এখানকার সব মৌল সেম প্রপার্টিস শো করবে। তুমি সোডিয়ামের পরিবর্তে এখানে পটাশিয়াম কে নাও, তাহলে তোমার উৎপন্ন করবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে এটাও একটা তীব্র ক্ষার, তাই না? সো আমরা আলটিমেটলি যে ডিসিশনটা নিতে পারি, সেটা হচ্ছে যে 1 নাম্বার গ্রুপের মৌলগুলো ক্ষার উৎপন্ন করে। সো দ্যাটস ওয়াই, এই কারণে 1 নাম্বার গ্রুপের একটা বিশেষ নাম দিতেছি আমরা, সেটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ, এটা, তাই না? ক্ষার ধাতুর গ্রুপ। আচ্ছা, ক্ষার ধাতু বললাম, তাহলে আমাদের এটা 1 নাম্বার যে পর্যায়টা গ্রুপটি, এটা আমাদের ক্ষার ধাতুর গ্রুপ। এরপর 2 নাম্বার যে ধাতুটা আছে না আমার, এইটাও কিন্তু সেম প্রপার্টিস কনসেপ্ট করে। ওকে, এইটাও কিন্তু ক্ষার তৈরি করবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, ম্যাগনেসিয়ামে আমি পানি দিলাম, সো কি উৎপন্ন করবে আমাদের ভাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এবং সেই সঙ্গে আমাদের একটা হাইড্রোজেন গ্যাস দেবে। এই কারণে দেখো, এবং অন্যান্য মৌল এখানকার সেম প্রপার্টিস শো করবে। তার মানে এখানে দেখো একটা মোটামুটি তীব্র টাইপের একটা ক্ষার পাবো। ওকে, কারণ এটাও ক্ষার, বাট এই সমস্ত মৌল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তো এই যে 6টা মৌল আছে, এদেরকে কিন্তু আমরা কোথায় পাই ভাই, এদেরকে কিন্তু আমরা মাটিতে পাই, মাটিতে। ওকে, সো যে কারণে আমরা এই মৌলগুলোকে বলতেছি মৃৎ ক্ষার। ক্ষার বটে, বাট মৃৎ মানে মাটি থেকে আসছে। সো এদেরকে আমরা বলতেছি কি ভাই, মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। ওকে, এরপর আসি, দেখো আমরা 11 নম্বর গ্রুপকে নিয়ে কথা বলবো। কয় নাম্বার, 11 নাম্বার। 11 নাম্বারকে কি বলি আমরা, দেখো তো, এখানে একটু দেখি, আমরা লক্ষ্য করি 11 নম্বর গ্রুপে কে কে আছে আমাদের, কপার, সিলভার, গোল্ড, তাই না? কপার, সিলভার, গোল্ড। কপার হচ্ছে আমাদের 29 নম্বর মৌল, সিলভার হচ্ছে আমাদের 47 নম্বর মৌল, গোল্ড হচ্ছে আমাদের 79 নম্বর মৌল। মনে রাখবা কিন্তু এই নাম্বার গুলো, গোল্ড আমাদের 79 নম্বর মৌল, সিলভার আমাদের 47 নম্বর মৌল, আর কপার তো জানোই 29 নম্বর মৌল, তাই না? এই যে কপার, সিলভার, গোল্ড, এই জিনিসগুলোতে কি হতো জানো, যে প্রাচীনকালে লেনদেনের কাজে, আমরা যে এখন লেনদেন করে টাকা পয়সা না, হ্যাঁ, প্রাচীনকালে এদেরকে কয়েন হিসেবে ইউজ করা হতো, তাই না? তোমরা তো নর্মালি কপার, তোমরা লাল কয়েন দেখো না, 1 টাকার, 1 টাকার, এইটা কিন্তু আগে কিন্তু ইউজ করা হতো। এছাড়াও কিন্তু গোল্ডেরও বা সোনারও কয়েন ছিল, সিলভারেরও কয়েন আমাদের হচ্ছে কয়েন ছিল, তাই না? সো এগুলো অ্যাকচুয়ালি আগে বাণিজ্যিক কাজে, বিনিময়ের কাজে ইউজ করা হতো। সো দ্যাটস ওয়াই দিস গ্রুপ নন ইজ মুদ্রা ধাতু, তাই না? এটা আমরা কয়েন মেটাল, এটা আমরা কি বলবো, কয়েন মেটাল বা মুদ্রা ধাতু। ওকে, তাহলে আমরা 11 নম্বর গ্রুপের বিশেষ নাম দিচ্ছি আমরা কি, মুদ্রা ধাতু। এরপর আসি এই 13 নম্বর গ্রুপ এবং 14 নম্বর গ্রুপ, এদেরকে দেখো কার বোরন আছে না,
এর নাম অনুযায়ী এটাকে বলতেছি আমরা বোরন ফ্যামিলি। কি ফ্যামিলি? বোরন ফ্যামিলি। তাহলে এর নাম দিতেছি আমরা বোরন ফ্যামিলি। ফ্যামিলি, হ্যাঁ না? তাহলে এর নাম দিতেছি আমরা বোরন ফ্যামিলি। ওকে, এরপর দেখো 14 নম্বর গ্রুপ আছে না আমাদের। আচ্ছা, বোরন ফ্যামিলিতে কে কে আছে দেখো তো। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ট্রিয়াম, সেলুনিয়াম আর নিউটোনিয়াম। ওকে, এরপর 14 নম্বর গ্রুপে আসি। কার্বন প্রথম ধাতু না? তো এই ধাতুর নাম অনুযায়ী আমরা বলতেছি এটা কার্বন ফ্যামিলি। কি ফ্যামিলি? কার্বন ফ্যামিলি। সেম জিনিস, বাট এটার নাম হচ্ছে কার্বন ফ্যামিলি। সো এটা আমাদের 13 নম্বর গ্রুপটা আমাদের বোরন ফ্যামিলি, 14 নম্বর গ্রুপটা আমাদের কার্বন ফ্যামিলি। ওকে, এরপর আসি 15 নম্বরে যে গ্রুপ মৌলগুলো আছে। আচ্ছা, 14 নম্বরে বলো। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এন্ড ফ্লোরোভিভাম। ওকে, এই যে 6টা মৌল আছে এগুলো মূলত আমাদের কার্বন ফ্যামিলির মৌল। সো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। ওকে, তো 14 নম্বর গ্রুপের মৌলগুলো একটু মুখস্থ রাখতে হবে। তোমাদের কোশ্চেনে আসতে পারে নিচের কোনটি কার্বন ফ্যামিলি, নিচের কোনটি বোরন ফ্যামিলি। তখন কিন্তু ভাইয়া তোমাকে এই মৌলগুলো অপশনগুলো চুজ করে ডিসিশন নিতে হবে। সো দ্যাটস ওয়াই তোমরা এগুলো একটু মুখস্থ করে ফেলবা। এই কারণে কিন্তু আমি দিয়েছি, দেখো ঠিক আছে, এই কারণে কিন্তু আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপর আসি 15 নম্বর গ্রুপে। 15 নম্বর গ্রুপের একটা বিশেষ নাম কিন্তু আছে। এই যে নাইট্রোজেন, এই যে ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি, বিসমাথ এবং মস্কোভিয়াম। এই যে 6টা মৌল ভাইয়া, এরা কিন্তু আমাদের শ্বাস রোধ করে, বুঝছো? এরা আমাদের শ্বাসকে রোধ করে, শ্বাস নিতে দেয় না, বাধা দেয়। তো এই কারণে এই মৌলগুলোর একটা বিশেষ নাম দিচ্ছি আমরা, যে নিকটোজেন। কি? নিকটোজেন। নিকটোজেন, তাই না? তাহলে এই গ্রুপের 15 নম্বর গ্রুপের মৌলগুলোর নাম দিচ্ছি কি ভাইয়া? নিকটোজেন গ্রুপ বা শ্বাস রোধকারী গ্রুপ। ওকে, এরপরে আসি 15-16 নম্বর গ্রুপে। আমাদের 16 নম্বর গ্রুপের কথা বলি ভাইয়া। দেখো, এখানে অক্সিজেন, সালফার, সেলেরিয়াম, সিলুরিয়াম, পলোনিয়াম, লিভারভিয়াম। ওকে, তো এই যে 6টা মৌল আছে আমাদের, এই 6টা মৌলকে আমরা একটা বিশেষ নাম দিচ্ছি ভাই। এরা কিন্তু কি আকরিক উৎপন্ন করতে ইউজ করায়। আকরিক মানে কি? আমাদের মাটির তলদেশ থেকে যে বিভিন্ন ধাতুর একটা সংমিশ্রণ, ঠিক আছে? তো এইটাকে আকরিক বলতেছি। তো এই আকরিক গুলো থেকে আমরা মূল্যবান ধাতুগুলোকে সংশ্লেষণ করতে এই যে আমাদের 6টা মৌল আছে, এই 6টা মৌলকে কিন্তু আমরা ইউজ করি। তাহলে এদেরকে আমরা কি বলতেছি বা? চালকোজেন। কি? চালকোজেন। চালকোজেন শব্দের অর্থ কি? চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপন্নকারী। কি উৎপন্নকারী? আকরিক, আকরিক উৎপন্নকারী। ওকে, এরপরে আসি 17 নাম্বার গ্রুপে। দেখো 17 নাম্বার গ্রুপে দেখেই বুঝতেছো যে লবণ তৈরি কাজে ইউজ করা হয়, তাই না? তো অবশ্যই এই গ্রুপটায় আমরা মৌলগুলো সমুদ্রে পাই। সমুদ্রে পাই, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, ট্যালাসাইন। এই যে 6টা মৌল আছে এরা মূলত হচ্ছে হ্যালোজেন মৌল পরিচিত, তাই না? অর্থাৎ এরা লবণ উৎপন্নকারী মৌল হিসেবে পরিচিত। তাহলে এদেরকে আমরা কি নাম দিচ্ছি? এদের নাম দিচ্ছি আমরা হচ্ছে হ্যালোজেন মৌল, তাই না? হ্যালোজেন মৌল। ওকে, দেখো, সো এরা হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল। এরপর শেষ যে গ্রুপটা সেটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। এই যে 7টা মৌল আছে, এই 7টা মৌল কিন্তু গ্যাস, তাই না? এই 7টা মৌল কিন্তু গ্যাস। সো এরা কেন গ্যাস? এরা নিষ্ক্রিয় গ্যাস, এরা কিন্তু কারোর সাথে রিয়াকশন করে না, তাই না? সো এরা রিয়াকশন করে না। সো এই কারণে এই গ্রুপের নাম আমরা একটা বিশেষ নাম দিচ্ছি। সেই নামটি হচ্ছে আমাদের নিষ্ক্রিয় বা বিরল বা অভিজাত, বা আরো একটা নাম দিতে পারি ইনাট গ্যাস। তো এই গ্রুপের মৌলগুলো অনেক নাম দিতে পারি। এরা হচ্ছে বিরল গ্যাস, এরা হচ্ছে অভিজাত গ্যাস, এরা হচ্ছে ইনাট গ্যাস, এবং এরা হচ্ছে নিষ্ক্রিয় অকর্মা ঢেকির গ্যাস, তাই না? এরা কোনো কাজ করতে পারে না, কোনো রিয়াকশন করে না। তাহলে এই যে অকর্মা ঢেকির গ্যাস, এই 7টা গ্যাসকে তোমরা অবশ্যই মনে রাখবা। দেখো, তোমাদের এই যে এতগুলো মৌল, 1 নম্বর গ্রুপের মৌল, 2 নম্বর গ্রুপের মৌল, আমাদের 13 নম্বর গ্রুপের মৌল, 14, 15, 16, 17, 18, এদেরকে যদি চাও তুমি, আমি একটা ছন্দের মাধ্যমে এগুলোকে তোমাদের কাছে উপস্থাপন করতে পারি, যেটা তোমাদের কারো অবশ্য ছন্দ পছন্দনীয়, দনীয়, আবার কারো অপছন্দনীয়। তো আমি দেই, যাতে ভালো লাগবে তারা নিতে পারো, আর যাদের লাগবে না তারা ডিরেক্টলি মুখস্থ করতে পারো। সো যার যেটা অপিনিয়ন। সো আমি একটু এগুলোকে মিশিয়ে দিই। আচ্ছা, দেখো, আমরা 1 নম্বর গ্রুপকে নিয়ে শুরু করি। আমাদের 1 নম্বর গ্রুপে যেগুলো আছে সেটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদেরকে দেখো কিভাবে আমরা একটা সহজে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো, হা লি না কে, রুবি সুয়ে, হালি নাকে রুবি শুয়ে ফেলেছে। তোমরা ঢিলিল খেলাও না?
আচ্ছা, ঢিল ঢিল বোঝো তো নাকি? যে কেউ একজন ধরো যে দুইটা দল থাকবে, একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে। এক দল কি করবে, যে এক দলের কোনো একটা প্লেয়ার ওই বাউন্ডারিকে ছোঁয়ার চেষ্টা করবে, আর এক দল কি করবে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাই না? সো কেউ একজন অন্য কাউকে ছুবে, এরকম ব্যাপারটা। তাহলে হালিনাকে কে ছুঁয়েছে? রুবি ছুঁয়ে ফেলেছে। হালিনাকে কে ছুঁয়েছে? রুবি ছুঁয়ে ফেলেছে। তাহলে আমরা হালিনাকে রুবি যদি ছুঁয়ে ফেলে, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, হা বলতে আমরা কি বোঝাচ্ছি? হা বলতে আমরা হাইড্রোজেনকে বোঝাচ্ছি। লি বলতে আমরা কি বোঝাচ্ছি? এই যে লিথিয়াম না, এই লিথিয়ামকে বোঝাচ্ছি। না বলতে আমরা কি বোঝাচ্ছি? না, এনে না, তার মানে না মানে সোডিয়াম, না মানে কি সোডিয়াম। কে বলতে আমরা কি বোঝাচ্ছি? কে, দেখো তো এটা কে না? তাহলে কে বলতে পটাশিয়াম, কে বলতে কি পটাশিয়াম। রুবি, রুবি বলতে দেখো আরবি আছে না, অর্থাৎ রুবিডিয়াম, আরবি বলতে কি রুবিডিয়াম। ওকে। সুয়ে, সুয়ে মানে কি দেখো তো, সিএস, সিজিয়াম। তাহলে সুয়ে সিজিয়াম, সুয়ে সিজিয়াম, সুয়ে সিজিয়াম। আচ্ছা, ফেলেছে, ফেলেছেতে ফ্রান্সিয়াম, এফ আর ফ্রান্সিয়াম, ফেলেছে ফ্রান্সিয়াম, ফেলেছে ফ্রান্সিয়াম, ফেলেছে ফ্রান্সিয়াম। তাহলে হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে এই যে 7টা মৌল তোমরা এভাবে ছন্দ আকারে মনে রাখতে পারো। ওকে, এটা তোলা হলে আমরা অন্য একটা ছন্দে যাই। অ্যাকচুয়ালি আমার বোর্ড সংকটের কারণে, বোর্ডের জায়গার সংকটের কারণে একটু মেশাতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমি চেষ্টা করতেছি যে পর্যায় সারণীটার একেবারে ডিটেলস একটা লেকচারে আপলোড করতে। খন্ড খন্ড করে আপলোড করলে দেখা যাবে অনেকের বিরক্ত বোধ হবে। ওকে, সো এই কারণে চেষ্টা করতেছি যে একটাতে আমরা পর্যায় সারণীর খুঁটিনাটি সব জানার চেষ্টা করতেছি। এবার দেখো, এবার 2 নাম্বার গ্রুপকে নিয়ে একটু কথা বলি। তাহলে 2 নাম্বারে কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাই না? এই 6টা মৌল। এই 6টা মৌলকে যদি আমি রিপ্রেজেন্ট করি একটু সূত্রের মাধ্যমে বা ছন্দের মাধ্যমে, দেখো তোমরা কোন একটা আচ্ছা, বিরিয়ানি, মোগলাই, বিরিয়ানি মোগলাইকে সরিয়ে বেড়েতে রাখলো। আচ্ছা দেখো, গ্রামের বাড়িতে রান্না করার সময় দেখবা যে বেড়ে পাওয়া যায়। বেড়ে বলতে কি? বেড়ে বলতে বোঝাচ্ছি যে খড়ের তৈরি একটা আছে আমাদের কি পাতিল রাখার একটা জাস্ট একটা জায়গা বলতে পারো। ঠিক আছে, যে রান্না বান্না হয়ে গেলে আমরা বেড়ের মধ্যে রাখি দিই, যাতে যদি মাটির চুলো হয় সেক্ষেত্রে কালি যাতে মাটিতে না পড়ে, এই জন্য আমরা বেড়ে ইউজ করি, তাই না? এখানে আমরা পাতিলটা রাখতে পারি। তো এখানে বিরিয়ানি আর হচ্ছে আমাদের মোগলাই রান্না করছি, করে কি করছি, এই বেড়ের মধ্যে রাখবো। মানে চুলের মধ্যে থেকে সরিয়ে কোথায় রাখবো? বেড়েতে রাখবো। এবার মনে রাখতে পারো যে চুলোর থেকে বিরিয়ানি এবং মোগলাইকে সরিয়ে কোথায় রাখবো? বেড়ের মধ্যে রাখবো। তাহলে আমরা এখানে বিরিয়ানি যেটা আছে না, এইটা দিয়ে মনে রাখতে পারো বেরিলাম, এটা দিয়ে কে? বেরিলাম। ওকে, তাহলে এটা দিয়ে বেরিলামকে আমরা মনে রাখবো। মোগলাই থেকে আমরা ম্যাগনেসিয়ামকে মনে রাখবো। মোগলাই থেকে কি করবো? ম্যাগনেসিয়ামকে মনে রাখবো। আচ্ছা, সরিয়ে আছে না, সরিয়ে, সরিয়েতে আমরা আমরা স্ট্রোনশিয়ামকে আহ সরি, মোগলাই বলতে আমরা ম্যাগনেসিয়াম, আর কে বলতে আমরা ক্যালসিয়ামকে আইডেন্টিফাই করবো। কে বলতে কি? এই যে ক্যালসিয়ামকে আইডেন্টিফাই করবো। ওকে, আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানি। সরিয়ে যেটা আছে না, সরিয়ে স্ট্রোনশিয়ামকে আমরা আইডেন্টিফাই করবো। এ স্যার, স্ট্রোনশিয়ামকে আমরা আইডেন্টিফাই করবো। আর বেরেতে যেটা আছে না, বেরেতে, বেরেতে আমরা বেরিলিয়ামকে আইডেন্টিফাই করবো। বেরেতে বলতে আমরা বেরিলিয়ামকে আইডেন্টিফাই করবো। এরপর রাখলো শব্দ আছে না, রাখলোতে আমরা রেডিয়ামকে আইডেন্টিফাই করবো। রাখলো রেডিয়াম, রাখলো রেডিয়াম, বেরেতে বেরিলিয়াম, সরিয়েতে স্ট্রোনশিয়াম, এতে ক্যালসিয়াম, মোগলাইতে ম্যাগনেসিয়াম, বিরিয়ানিতে দেখলাম। কতটা ইজি। তো এটা আমরা রেডিয়াম আসবে। কথা বলতে আমরা বোঝাচ্ছি এখানে কপারকে। কথা বলতে কি বোঝাচ্ছি? কথাতে কপার, কথাতে কি কপার। সিলো বলতে এজি, সিলো মানে এজি মানে সিলভার, সিলো বলতে সিলভার। নেক্সট আমরা দেখবো হচ্ছে 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার গ্রুপের মৌলগুলোর ছন্দ। আমরা এর আগে যে 13, 14, 15 এগুলো একটু তোমরা জাস্ট দেখে নিবা। ওকে, তো আমি এই 3টার একটু ছন্দ দিয়ে দেবো। দেখো, তাহলে আমরা 16 নাম্বারে যদি বলি, তাহলে দেখো সবাই যে ওই ওই সেলফিশ সিলেটে করে লাভবান। দেখো, আর ওই সেলফিশ সিলেটে পড়ে লাভবান। ওই সেলফিশ কোন একজন সেলফিশ ব্যক্তি, যিনি হচ্ছে সিলেটে পড়াশোনা করছে, যার কারণে অনেক উপকৃত হয়েছে। তো তুমি এখন বলবা ওই সেলফিশ ব্যক্তিটা কি, যে সিলেটে পড়ে লাভবান হয়েছে, তাই না? তো এখান থেকে আমরা কিভাবে মৌলগুলোকে আনতে পারি? দেখো, ওই বলতে আমরা অক্সিজেনকে বোঝাবো। ওই বলতে কি? ওই বলতে অক্সিজেনকে বোঝাবো 16 নম্বর গ্রুপে। আর সেলফিশ বলতে আমরা সেলফিশে সালফার, সেলফিশে সালফার। সিলে বলতে সেলুরিয়াম, সিলে বলতে সেলুরিয়াম। টে থেকে আমরা বলবো টেলুরিয়াম, টে থেকে আমরা বলবো টেলুরিয়াম। পরেতে আমরা বলবো পলোনিয়াম,
ওকে, পলতে পোলোরোভিয়াম। ওকে, এরপর লাভবান যেটা আছে না, লাভতে লাভরভিয়াম। ওকে, লাভরভিয়াম। সো লাভবান থেকে লাভরভিয়াম, পরে থেকে পোলোনিয়াম, টে বলতে টেলোরিয়াম, সিলে বলতে সেলুরিয়াম, সেলফিস বলতে সালফার, ওই বলতে অক্সিজেন। সো দেখো আমরা সুন্দর করে 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে এই ছন্দের মাধ্যমে মনে রাখতে। আচ্ছা, নেক্সট 17 নম্বর গ্রুপকে আমরা কিভাবে সহজে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি আমরা দেখি। দেখো, ফাজিল, সিলেটি, ফাজিল সিলেটি, ফাজিল সিলেটি, বাড়িতে, বাড়িতে আমাকে, বাড়িতে আমাকে আটকিয়ে, বাড়িতে আমাকে আটকিয়ে, টেনশনে আছে, টেনশনে আছে। এই ছন্দের মাধ্যমে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি। ফাজিল বলতে ফ্লোরিন, ছেলে বলতে ক্লোরিন, বাড়ি বলতে ব্রোমিন, আমাকে বলতে আয়োডিন, আটকিয়ে বলতে অ্যাস্টাটাইন, টেনশন বলতে টেলেসাইন। ওকে, সো ফাজিল ফ্লোরিন, ছেলেটি ক্লোরিন, বাড়িতে ব্রোমিন, আমাকে আয়োডিন, আটকে অ্যাস্টাটাইন, টেনশনে টেলেসাইন। এইটা ছন্দের মাধ্যমে আমরা কি করতে পারি, 17 নম্বর গ্রুপকে সহজেই মনে রাখতে পারি। এরপরে আমরা দেখব যে আমরা নিষ্ক্রিয় গ্যাস ফ্যামিলিকে কিভাবে আমরা মনে রাখতে পারি। দেখো, হেলি, নিতু আর করিম। আচ্ছা, হেলি, নিতু আর করিম গেল রমনায় আগস্টে। তাহলে হেলি, নিতু আর করিম তিনজন ব্যক্তি তারা আছে রমনায় ঘুরতে গিয়েছিল আগস্টের সময়। তাহলে হেলি, নিতু আর করিম গেল আর রমনায় আগস্টের। তাহলে হেলি বলতে আমরা বোঝাচ্ছি এখানে হিলিয়ামকে। কাকে? হিলিয়ামকে। আমরা 18 নম্বর গ্রুপটা আলোচনা করতেছি। তাহলে হেলি বলতে আমরা হিলিয়ামকে, নিতু বলতে আমরা নিয়নকে, আর বলতে আমরা আর্গনকে, করিম বলতে আমরা ক্রিপ্টনকে, গেল বলতে আমরা জেননকে, গেল জেনন। ঠিক আছে, রমনা বলতে আমরা রেডনকে, আগস্ট বলতে আমরা অর্গানিজমকে। তাহলে হেলি, নিতু আর করিম গেল রমনায় আগস্টে। হেলি বলতে হিলিয়াম, গেল নিতু বলতে নিয়ন, আর আর বলতে আর্গন, করিম বলতে ক্রিপ্টন, গেল বলতে জেনন, রমনা বলতে রেডন, আর আগস্টে বলতে অর্গানিজম। তো দেখো সহজে আমরা 18 নম্বর গ্রুপকেও মুখস্থ করে ফেললাম। আমরা এখানকার যতগুলো মৌল পড়েছি তার মধ্যে এই ব্রোমিন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, সেলুরিয়াম, এই যে 6টা মৌল আছে, এই 6টা মৌলকে আমাদের একেবারে ঠুরস্থ রাখতে হবে। ক্লিয়ার সবার? একেবারে ঠুরস্থ রাখতে হবে। দেখো ছন্দ দিয়ে আমরা একটু শেখার চেষ্টা করি। জি স্যার, সাবধানে আসেন, সাবধানে, জি স্যার সাবধানে আসেন, টুলে বসেন। তাহলে আমরা স্যারকে আমন্ত্রণ জানাইছি, বুঝছো? স্যার আসছে, তো স্যারকে আমরা কি বলতেছি, স্যার টুলে বসেন, সাবধানে বসেন, তাই না? তাহলে জি স্যার সাবধানে আসেন, টুলে বসেন, শেষ। তাহলে দেখো আমরা কি বলতে পারি। জি বলতে আমরা বোঝাবো জার্মেনিয়ামকে, জি বলতে কাকে বোঝাবো? জার্মেনিয়ামকে। স্যার বলতে আমরা বোঝাবো সিলিকনকে, স্যার বলতে কাকে বোঝাবো? সিলিকনকে। সাবধান বলতে আমরা বোঝাবো এসবি, সাবধানের এসবি, তাহলে এন্টিমনি। আসেন থেকে আমরা বোঝাবো আর্সেনিক, আসেন থেকে আমরা বোঝাবো আর্সেনিক। টুল দিয়ে বোঝাবো আমরা টেলোরিয়াম, টুল থেকে কি? টেলোরিয়াম। আর বসেন দিয়ে আমরা বোঝাবো বোরনকে, বসেন দিয়ে আমরা বোঝাবো কাকে? বোরনকে। তাহলে বসেন দিয়ে আমরা বোঝাবো বোরনকে। তো এই যে 6টা মৌল, এই 6টা মৌল একবার মুখস্থ রাখবা, কারণ বলে দিতে পারে যে এগুলো কিন্তু অপধাতু, তাই না? অপধাতু বা অর্ধধাতু। অপধাতু অর্ধধাতু কি? এই ধাতুগুলো মূলত ধাতুর মতো আচরণ করে, কখনো অধাতুর মতো আচরণ করে। সো এইটা ধাতু এবং অধাতুর মাঝখানের একটা মৌল। সো দ্যাটস ওয়াই আমরা এদের নাম দিতেছি অপধাতু। তো দেখো এই মৌলগুলো মুখস্থের পাশাপাশি, ওকে, তো তোমাদের আরো যে জিনিসটা শিখতে হবে সেটা একটু এক্সপ্লেনেশন। এই যে 1 নম্বর পর্যায়ে আছে না, 2টা মৌল মাত্র, তাহলে এটা কিন্তু অতি ক্ষুদ্র একটা পর্যায়, তাই না? অতি ক্ষুদ্র কিন্তু একটা পর্যায়। 2 এবং 3 এখানে কিন্তু 8টা করে 16টা মৌল আছে। তো যার কারণে এটাকে বলতেছি আমরা ক্ষুদ্র পর্যায়। এটা কি? ক্ষুদ্র।
5 6 এখানে দেখো, এখানে 16টা, সরি এখানে 18টা, এখানে 18টা, তার মানে 32টা মৌল। তার মানে এটা হচ্ছে একটা আমরা দীর্ঘ পর্যায় বলবো। আর 6 এবং 7 এখানে দেখো তোমার কয়টা আছে মৌল, এই মৌল এই সারিতে 32টা, এই সারিতে 32টা, তার মানে 64টা। তার মানে এটা হচ্ছে আমাদের অতি অতি দীর্ঘ একটা কি পর্যায়, হ্যাঁ না? এটা একটা আমাদের অতি দীর্ঘ পর্যায়। এছাড়াও দেখো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে কিন্তু 4টে ব্লকে ভাগ করছি, তাই না? যে ইলেকট্রনটা যদি সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে যায়, অরবিটাল তো বোঝো নাকি, অরবিটাল 4টে না, এসপিডিএফ এসএসসি তে পড়েছো তোমরা, তো 4টে অরবিটাল। তো ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ ইলেকট্রনটা এসে গিয়ে যায়, তাহলে ওটা এস অরবিটালের মৌল। পিতে গেলে পি অরবিটালের মৌল, ডিতে গেলে ডি অরবিটালের মৌল, এফে গেলে এফ অরবিটালের মৌল। যেমন আমি যদি বলি এখানকার একটা মৌল নেই, আমরা সোডিয়ামকে নেই। দেখো সোডিয়াম, এক ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 2p 3s। দেখো সর্বশেষ ইলেকট্রন এটা না, তো এটা কি এসে যায় না, তার মানে বুঝাচ্ছি এই যে সোডিয়াম, এটা কিন্তু এস ব্লকের মৌল। এস ব্লকের মৌল দেখো কারা কারা। এস ব্লকের মৌল আমাদের এখানে দুইটা গ্রুপ, 1 আর 2। এখানে 13টা মৌল আছে না, এস ব্লক, এখানে 13টা আছে। এই যে হিলিয়াম আছে না আমাদের একটা, এটা একটা কি আমাদের যে আহ একটা হচ্ছে আমাদের এই গ্রুপের অবস্থান না পেয়েও হিলিয়াম কিন্তু শেষের ইলেকট্রনটা এসে গিয়ে অবস্থান পায়। তো এই কারণে হিলিয়ামও কিন্তু আমাদের এস ব্লকের এলিমেন্ট। তো টোটাল 14টা এলিমেন্ট, এখানে 13টা, ওখানে একটা, 14টা এলিমেন্ট আমাদের হচ্ছে এস ব্লক এলিমেন্ট। এরপর আসি পিতে, এখানে কিন্তু এই যে তোমার 13 থেকে 17, সরি 18 নম্বর, হিলিয়াম বাদে 18 নম্বর, 13 থেকে 18 এগুলো সবাই কিন্তু পি ব্লকের এলিমেন্ট। কারণ সর্বশেষ ইলেকট্রন বিন্যাস করে দেখো যে সর্বশেষ ইলেকট্রনটা পিতে দিয়ে শেষ হবে, বুঝছো? এই কারণে এই ইলেকট্রনগুলো আমাদের পি ব্লকের এলিমেন্ট। তো আমরা এটা বলতে পারি যে 13 থেকে কত 18 পর্যন্ত এটা হচ্ছে পি ব্লক, পি ব্লক এলিমেন্ট। এবং দেখো কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6 6 36, তার মানে এখানে 36টা মৌল আছে। তাহলে 36টা মৌল আমাদের পি ব্লক এলিমেন্ট। এরপর সে ডি ব্লক এলিমেন্ট, এখানে আসো। এই যে এখান থেকে অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত মাঝখানে যতগুলো মৌল আছে না, দেখো কয়টা আছে। নর্মালি যদি গণি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, তার মানে 4 10 40টা। ওকে, তো এই যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম এরাও কিন্তু এখানে মানে এই পি ব্লক ডি ব্লকের কিন্তু অন্তর্ভুক্ত। ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম ছাড়াও কিন্তু আমাদের থোরিয়াম, এই মৌলটা কিন্তু কি হবে, আমাদের নাম অ্যাক্টিনিয়াম থোরিয়াম, এই তিনটি মৌল বাদে একটা ল্যান্থানার সিরিজ এবং অ্যাক্টানার সিরিজের 15-30 এর মধ্যেও আমাদের তিনটি মৌল বাদ দিয়ে আমাদের বর্তমান মৌল থাকে 27টা। তো এই 27টা মৌল আমাদের কি, হ্যাঁ, এ ব্লক এলিমেন্ট। ওকে, সো আমাদের এ ব্লক এলিমেন্ট হচ্ছে 27। সো এস ব্লক এলিমেন্ট 14, পি ব্লক এলিমেন্ট 36, ডি ব্লক এলিমেন্ট 41 এবং এ ব্লক এলিমেন্ট 27। এই টোটাল 118 এলিমেন্ট। ওকে, তো 118টা মৌলকে আমরা এই 4টা ব্লকে ভাগ করে নিতে পারি। তো আমি আমার দিক থেকে এই পর্যায় সারণীটিকে যতটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে পারি, তো আমি আমার দিক থেকে এক্সপ্লেইন করেছি। আচ্ছা, আরেকটা বিষয়, এই পর্যায় সারণীর মধ্যে কিন্তু আমাদের মেটাল বা ধাতু থাকে কিন্তু আমাদের কয়টা, 94, 94টা কিন্তু আছে এই জায়গায়, বুঝছো? আর অধাতুর সংখ্যা থাকবে আমাদের 18টি, আর অপধাতু বা অর্ধধাতু থাকবে আমাদের হচ্ছে 6টি, তাই না? সো এই যে আমাদের 94 আর 6 100 আর 18 118, সো ধাতু আমাদের হচ্ছে 94টি, অধাতু আমাদের হচ্ছে 18টি এবং হচ্ছে অপধাতু আমাদের 6টি, টোটাল কিন্তু 118টি মৌল, বুঝছো? সো আমি আমার দিক থেকে এটাকে যতটা ইজি ভাবে প্রেজেন্ট করা যায় আমি করেছি। সো ইফ এনি ডাউট অর এনি কোশ্চেন্স, প্লিজ রাইট অন মাই কমেন্ট বক্স। আমি আমার দিক থেকে চেষ্টা করব সেটাকে ক্রিস্টাল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সে পর্যন্ত নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে, নেক্সট ভিডিও হবে আমার 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভরকে কিভাবে অটোমেটিক মুখস্থ করা যায় সেইটার একটা ভিডিও নিই। তো সে পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করো এবং সাইক্লোর একাডেমির সঙ্গে যুক্ত থাকো এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করো। উৎসাহ প্রদান করতে হবে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে এবং বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো।